দেশে বেড়েছে শব্দ দূষণের মাত্রা, ফলে ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফোকাস পয়েন্টে। আজকে আমরা আলোচনা করব শব্দ দূষণ নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। জনাব মাহবুবুল আলম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। জি সবাইকে স্বাগত। জি, অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, আমরা তো জানি যে শব্দের প্রয়োজন রয়েছে, বিভিন্ন কারণে শব্দের প্রয়োজন রয়েছে। তো শব্দের কোন মাত্রা অথবা কত মাত্রা ক্রস করলে আমরা সেটিকে শব্দ দূষণের পর্যায়ে বলতে পারি? আমরা একটা স্বাভাবিক শব্দের মাত্রা যেটা হচ্ছে যে আপনার ৫০ ডেসিবেলের উপরে থাকলে আমরা এটা অস্বাভাবিক মনে করতে পারি। যে মানে এখন আমাদের যে স্বাভাবিকভাবে যে জীবনযাত্রার মধ্যে যে শব্দ দূষণ কন্টিনিউ যদি ব্যাঘাত ঘটে সেটাকে আমরা শব্দ দূষণ করতে পারি। কারণ কন্টিনিউ আমাদের একটা শব্দ আমাদের আ আ জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে সেটা আমরা শব্দ দূষণের মানে কাতারে চিন্তা করতে পারি। তবে ৫০ ডেসিবেলের বেশি হলে ক্ষেত্রে এটাকে শব্দ দূষণ হিসেবে চিন্তা করতে হবে। তবে একেক এলাকার জন্য একেক সময় যেমন ধরেন আবাসিক এলাকার জন্য একটা শব্দ দূষণের মাত্রা আছে। তারপর আপনার শিল্প এলাকার জন্য একটা বাণিজ্যিক আছে, এলাকার জন্য একটা আছে। বাণিজ্যিক এলাকার জন্য একটা আছে। তো একেকটা এলাকার জন্য একেকটা নির্ধারণ করা আছে যে শব্দটাকে শব্দ দূষণের মাত্রা বলা হয়। জি সচরাচর ৫০ থেকে ৫৫ ডেসিবেলের মধ্যে এটা গ্রহণযোগ্য মাত্রা বলা হয়। জি, অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, আমরা যদি বিশেষজ্ঞদের গবেষণার দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে যে ঢাকায় গড় শব্দ দূষণের যে পরিস্থিতি, সেটি হচ্ছিল শব্দের গড় মাত্রা ১২০ ডেসিবেল, অর্থাৎ ২ থেকে ৩ গুণ। তো সেই ক্ষেত্রে আপনি যে বললেন আবাসিক এলাকা অথবা বাণিজ্যিক এলাকা অথবা শিক্ষার প্রতিষ্ঠান এলাকা, আমরা কিন্তু একই রকমের শব্দ প্রায় দেখি। তো সেই ক্ষেত্রে কাকে দায়ী করবেন এই পরিস্থিতির জন্য? ঢাকা শহরে শব্দের যে দূষণ তার একটা বড় কারণ হচ্ছে হংকিং। আ এছাড়াও আছে যেমন ধরেন আমাদের ঢাকার মধ্যে অনেক ক্ষেত্রে গান বাজনা বা উচ্চ স্বরে আপনার মাইক ব্যবহার, আ তারপর হচ্ছে কনস্ট্রাকশন এর কাজ সেগুলো আছে। কিন্তু প্রাথমিকভাবে যদি আমরা একদম সাধারণভাবে নৈতিকভাবে এটা হচ্ছে হংকিং। আপনি এই হংকিং এর জন্য দায়ী হচ্ছে গাড়ির চালকরা। ঢাকা শহরের ওভারঅল সব চালকরাই এটাকে দায়ী আমি মনে করি যে যারা প্রতিনিয়ত অযাচিতভাবে হর্ন দিচ্ছে। আপনি দেখবেন ঢাকা শহরে সিগন্যাল আছে, তখনও মানুষ হর্ন দিচ্ছে। তার আগে যেতে হবে হর্ন দিচ্ছে। তো হর্ন একটা কমন বিষয় ঢাকা শহরে এবং প্রচুর। তার পাশাপাশি আমি যেটা বললাম যে উচ্চ শহরের মাইক ব্যবহার, গান বাজনা ঢাকা শহরে এটা একটা বড় সমস্যা। তো এই যে আপনি বলছেন প্রয়োজনে অপ্রয়োজনে হর্ন দেয়া হচ্ছে, বিভিন্ন গান বাজনা হচ্ছে, মাইকিং হচ্ছে, তো এগুলো তো নিশ্চয়ই দেখভাল করার জন্য একটি এজেন্সি অথবা প্রতিষ্ঠান রয়েছে। তো তারা আসলে কতটুকু সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে বলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় যে এই শব্দ দূষণের সমস্যাটাকে আ সমস্যা হিসেবে কেউ চিহ্নিত করেন বা মনে করে না যে এজেন্সি গুলো আছে। এবং এটার জন্য ধরেন আ আ জোরালোভাবে দেয়। একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এ ধরনের কোন শব্দ দূষণ বা এই জায়গাগুলোকে আসলে আমরা খুবই সাধারণ অপরাধ হিসেবে গণ্য করি। কিন্তু মানুষের জীবনযাত্রার উপর যেটা ব্যাপক প্রভাব ফেলছে সেই জিনিসটা আমরা বিবেচনা করি না। এটার জন্য শব্দ দূষণের জন্য কয়েকটা আইন আছে যে আইন অনুসারে এটা আম আম দায়ী করা যায়। একটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর, তাদের একটা শব্দ দূষণ বিধিমালা আছে। আমাদের ডিএমপি অ্যাক্টে আছে। মোটর ভেহিকল আমাদের যে সড়ক পরিবহন আইন আছে সেখানেও শব্দ দূষণের কথা বলা আছে। তো এখানে আপনার ৩ টা এজেন্সি আছে যারা কিন্তু এর দায়িত্বে। পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনেরও দায়িত্ব আছে। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে আবাসিক এলাকা, শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকায় এই জিনিসগুলো চিহ্নিত করা। তো মোটা দাগে যদি দেখা যায় পরিবেশ দপ্তর, আমাদের পুলিশ বিভাগ, আমাদের বিআরটিএ এবং আমাদের সিটি কর্পোরেশন ৪ টা বিভাগের কিন্তু দায়িত্ব রয়েছে এই আইনের বাস্তবায়ন প্রয়োগের ক্ষেত্রে। তো এই যে আপনি বিভাগগুলোর কথা বললেন, তারা দায়িত্ব পালন করতে আইনগতভাবে বাধ্য। তো সেই ক্ষেত্রে তাহলে তো বলা যায় যে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কি বলেন আপনি? আমার কাছে মনে হয় যে বিষয়টাকে আসলে গুরুত্বের সাথে আ দেখা হয় না।
বা এটার যে আইনি দুর্বলতা আছে সেই জায়গাটাতে হস্তক্ষেপ করা হয় না। দেখেন আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের আইনগুলো তৈরি করার ক্ষেত্রে বাস্তবিকভাবে বিষয়গুলো নিরীক্ষা করা হয় না। গবেষণার আলোকে অনেক ক্ষেত্রে করা হয় না। শব্দ দূষণ একটা ইনস্ট্যান্ট সমস্যা। অর্থাৎ শব্দ দূষণ আপনার একটা মানুষ রাস্তায় হকিং দিচ্ছে, সেটাকে আপনার ওইখানে অপরাধ করছে। এখন আপনি শব্দ দূষণ বিধিমালা অনুসারে কিন্তু ট্রাফিক পুলিশের ওখানে জরিমানা করার কোনো ক্ষমতা নেই। শব্দ দূষণ বিধিমালা অনুসারে মোটর সড়ক পরিবহন আইন অনুসারেও সেখানে জরিমানা করার আ অবস্থা নেই। বিএমপি অ্যাক্ট অনুসারে নেই। শব্দ দূষণটা হচ্ছে রাস্তা এবং রাস্তায় থাকে হচ্ছে ট্রাফিক সার্জেন্টরা। তাদের কাছে কিন্তু এই আইনের ক্ষমতা নেই। এটা মোবাইল কোড ছাড়া এই আইনের প্রয়োগ বা বাস্তবায়ন করা যায় না। তো মূলত আমি বলব যে ১ম এ আইনি দুর্বলতা সেই জিনিসটা। আরেকটা হচ্ছে পরিকল্পনার অভাব। অর্থাৎ শব্দ দূষণ যখন আমরা আলোচনা করি, তখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ বা আমাদের চিন্তা হচ্ছে সচেতনতা করতে হবে। মানে লিফলেট, স্টিকার, পোস্টার, সাইনবোর্ড লাগানোকে আমরা সচেতনতা মনে করি। কিন্তু পানিশমেন্ট, জরিমানা, শাস্তি এগুলা যে এক ধরনের সচেতনতা, সে জিনিসটা আসলে চিন্তা করা হয় না এবং সে একটা দেখা হয় না। আপনি যদি দেখেন যে 999 যে সহযোগী নাম্বারটা আছে, সেই নাম্বারটাতে যত পরিমাণ কল যায়, তার একটা বড় অংশ যায় হচ্ছে শব্দ দূষণের শিকার। কিন্তু তাদের প্রতিকার কি? প্রতিকারটা মানে পায় না কিন্তু। তাহলে মোবাইল কোড অনুসারে মোবাইল কোডের সামনে যদি কোনো অপরাধ না হয়, তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া যায় না। তাহলে আপনার ওই অপরাধগুলোর আসলে বিচার করা যায় না। পরিবেশ আদালতের বিচার প্রক্রিয়া খুবই জটিল। শুধুমাত্র একটা কেউ হকিং দিয়েছে, তার জন্য বিচার প্রক্রিয়া কি হবে? সেটার জন্য খুব সহজ সমাধান দরকার ছিল। ট্রাফিক সার্জেন্টের হাতে ক্ষমতা দেওয়া বা বিআরটিএর কর্মকর্তা অন দ্য স্পট তারা জরিমানা আরোপ করা মোটর ভেহিকল অনুসারে যে জরিমানাটা করতে পারে সেটা করা বা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সেই ধরনের ক্ষমতা থাকা দরকার ছিল। আদারওয়াইজ যেই আ মানে শুধুমাত্র যদি আপনার ঢাকা শহরে লক্ষ, লক্ষ গাড়ি, অনেক হাজার, হাজার রোড, সেখানে এই স্বল্প সংখ্যক কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে সারা ঢাকার আ শব্দ দূষণের নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তো এটা একটা সমন্বিত দরকার। আইনের যে লোপস আছে সেই জিনিসটা করা দরকার এবং জরিমানা, জরিমানা, জরিমানা এবং শাস্তি সেটাই একমাত্র উপায় হচ্ছে এই শব্দ দূষণ কমানোর জন্য। আপনি তো দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে বিরতির আগে মোবাইল কোর্ট ছাড়া এক্সিস্টিং আইনে এর বিচার করার কোনো সুযোগ নেই। তো মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এরকম শব্দ দূষণের কারণে কেউ দোষী সাব্যস্ত হয়েছে অথবা আইনের সম্মুখীন হয়েছে, এরকম কোনো রেকর্ড আপনার নজরে এসেছে কিনা? আ আ এটা অনেক আগে অবশ্যই হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি এ ধরনের কোনো ঘটনা আ আমার নজরে আসেনি বা এই ধরনের তথ্য আমরা গণমাধ্যমেও দেখতে পাই নাই। তবে আমি যেটা বলছি যে ঢাকার প্রতিটা এলাকায় শব্দ দূষণের যেই মাত্রা, সেই মাত্রা হয়তো কোথাও হয়েছে। কিন্তু আ শাস্তি বা জরিমানার সেই খবর ব্যাপকভাবে আমরা কখনো দেখি নাই। সেটা আমার কাছে হতে পারে আমার দিক থেকে দুর্বলতা। কিন্তু কন্টিনিউ এই ধরনের এফোর্ট আমরা এখন দেখি। তো আপনি বলছিলেন যে এক্সিস্টিং যে আইন রয়েছে, আইনের অনেক দুর্বলতা রয়েছে। আপনি কিছু সংশোধন বা পরিবর্তনের কথাও বলছিলেন। তো একটি পরিবেশ আইন আছে আমাদের, যেটি ২০০৬ সালে সুনির্দিষ্ট করে বলা আছে সেখানে যে এলাকা ভেদে কতটুকু শব্দ কোন এলাকাতে কীরকম হবে, সে আইনটিও তো মানা হচ্ছে না। তো যারা এই কাজগুলো করছেন তাদেরকেও আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। আপনি বলছিলেন যে জরিমানা, জরিমানা, জরিমানা। আসলেই কি জরিমানা দিয়ে এরকম একটি জিনিসটাকে রোধ করা যাবে কিনা? আ জরিমানা এক ধরনের আপনার সমাজের জন্য শিক্ষা। জরিমানা মানুষকে আপনার আ অনেক মানুষকে শেখায়। আমি একটা জিনিস বলি, সবকিছুর পরও একসময় পরিবেশ অধিদপ্তর বেশ অনেক বছর আগে আ একবার কয়েকটা রোডে এ ধরনের একটা প্রকল্প নিয়েছে মানে কার্যক্রম নিয়েছিল এবং তারা মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত আপনার জরিমানা করছিল এবং তখন আ কিন্তু ওই রোডে দেখা গেল যে শব্দ দূষণের মাত্রা কমে আসছে। সেটাও যদিও অল্প সময়ের জন্য হয়েছে। অবশ্যই আ জরিমানা বা শাস্তি এটা দরকার এবং এটা কন্টিনিউ করা দরকার। এটা কন্টিনিউ করা হলে আপনার অবশ্যই মানুষের মধ্যে হবে। আমি একটা জিনিস একটু করে নেই। আমি একটু আসলে দেখার চেষ্টা করেছিলাম যে মানে হয়েছে কিনা। বিভিন্ন জায়গায় হচ্ছে বিচ্ছিন্নভাবে কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে। কিন্তু এটা একটা যে আপনার আ পরিকল্পিত বা সমন্বিত সে জিনিসটা কিন্তু আমরা আসলে দেখতে পাই না। বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে। ঢাকা শহরের ক্ষেত্রে এই ধরনের কন্টিনিউ মোবাইল কোর্ট হচ্ছে বা শাস্তি হয়েছে, এ ধরনের ঘটনাগুলো নেই। আমার কাছে মনে হয় যে শব্দ দূষণের যে সমস্যা এখন প্রকট আকারে ধারণ করেছে,
সেটা আসলে কন্টিনিউ হতে হবে। অর্থাৎ মানুষের প্রতি যেমন আমাদের ট্রাফিক আইনের আ যেমন মানুষ জানে যে যত্রতত্র পার্কিং হলে এখন জরিমানা করতে পারে, জরিমানা হতে পারে। এই যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। আপনি অনেক রোডেই দেখবেন যে মানুষ পার্কিং করে না এই শাস্তির ভয়ে। এই ধরনের সমন্বিত আম এবং কন্টিনিউ পদক্ষেপ দরকার। তো সৈয়দ মাহবুবুল আলম, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম পরিবেশ মন্ত্রীর সাথে, সাবের হোসেন চৌধুরী। তিনি বলছেন যে জরিমানার পরিবর্তে তারা সচেতনতার উপরে জোর দিচ্ছেন। তো এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন অথবা মন্তব্য করবেন? আমি মনে করি সচেতনতা দরকার। তার পাশাপাশি আম জরিমানা এবং শাস্তি সেটাও সচেতনতা। ঢাকা শহরে যে গবেষণা হয়েছে, আপনি যদি পরিবেশ অধিদপ্তরের গবেষণা দেখেন, WWF ট্রাস্ট একটা গবেষণা করেছে। সেখানে আপনি যদি দেখবেন যে অধিকাংশ মানুষ জানে যে শব্দ দূষণের কারণে ক্ষতি হয়। শব্দ দূষণ করা হর্ন দেওয়া যায় না। হর্নের কারণে ক্ষতি হয়। তারপর মানুষ দিচ্ছে। তাহলে সচেতনতা কিন্তু আছে। সেই সচেতনতাকে যদি আপনি তার ব্যবহারিক বা কার্যকরে পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু তাকে আপনি জরিমানার সম্মুখীন করতে হবে। শব্দ দূষণ যে সমস্যা নাই হচ্ছে না বা মানুষের সমস্যা হচ্ছে না, শব্দ দূষণ দেওয়া যাবে না, সেই জিনিসগুলা কিন্তু আ কেউ জানে না আমার গবেষণা তা বলে না। অবশ্যই অধিকাংশ মানুষ জানে। আরেকটা জিনিস আমি একটা বলি যে এটা আসলে পরিকল্পিত লাগবে। যেমন ধরেন আমার সিটি কর্পোরেশনের পর্যাপ্ত আমাদের সাইন লাগবে। যে এই এলাকায় হর্ন দেওয়া যায় না। দেন হচ্ছে আপনার ওইখানে জরিমানাও লাগবে। যদি কেউ হর্ন দেয় তার জরিমানার সম্মুখীন হতে হবে। আপনি ঢাকা শহরের অনেক রোডে হর্ন দেওয়া হয়েছে। আমাদের পরিবেশ অধিদপ্তর আপনি প্রচুর সাইনবোর্ড লাগিয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন শব্দ দূষণের জন্য ইভেন আপনার সচিবালয়ের গেটের সামনে আপনি যদি দেখেন ওখানেও লিখছে। কিন্তু মানুষ মানছে না। ওই এলাকায় মানুষ হর্ন বাজাচ্ছে। তাহলে উপায়টা কি? এখানে সাইনবোর্ড দেওয়া হয়েছে, মানুষেরকে লিফলেটিং করা হয়েছে, তারা ব্যাপক প্রচারণা করছে। এখন যেটা হচ্ছে শাস্তি দিতে হবে। যে তোমার এখানে না করা হয়েছে তুমি করছো কেন? এই জিনিসটা না হলে মানুষের যে আচরণগত পরিবর্তন সেটা হবে না। আমি একটা উদাহরণ দেই। একসময় কিন্তু মানুষ প্রচুর পাবলিক প্লেসে ধূমপান করত। আপনি বাংলাদেশে একটা বড় এটা মোবাইল কোর্টের মাধ্যমে প্রচুর জরিমানা করা হয়েছে পাবলিক প্লেসে ধূমপান করার ক্ষেত্রে। এখন আপনি কোন গাড়ি বা লং রুটের বাসে দেখবেন সেভাবে ধূমপান হয় না। এই যে মানুষের আচরণটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু শুধু সচেতনতা দিয়ে না। যখন মানুষ জরিমানা, শাস্তির ভয় মানুষের মধ্যে আছে, মানুষ যখন জেনেছে তার অধিকার আছে, তখনই কিন্তু এই পরিবর্তনটা হয়েছে। তো আমার কাছে মনে হয় আ লিফলেট, পোস্টার, স্টিকারের মাধ্যমে যে সচেতনতা আছে সেটা চলুক। তার পাশাপাশি সমাজের জন্য যে সচেতনতা, শাস্তি এবং জরিমানা সেটাও দরকার। এবং সেটা যদি না হয় তাহলে এটার রেজাল্ট পাবে না। আপনি বলছিলেন যে এক্সিস্টিং ল সেভাবে মানা হচ্ছে না, কিছু পরিবর্তনও দরকার। তো সেই ক্ষেত্রে আপনারা আইনজীবী রয়েছেন, আপনারা পিআইল করার কোনো সুযোগ আছে কিনা? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার কোনো সুযোগ আছে কিনা হাইকোর্ট বিভাগে? আদালতের অবশ্যই আদালতে ইয়ে আছে, আদালতের নির্দেশনা আছে উচ্চ শব্দ আ নিয়ন্ত্রণের জন্য। আম সেটা আছে। এবং আইন আছে। আমার কাছে মনে হয় যে এখন প্রয়োগের বিষয়গুলা নিশ্চিত করতে হবে। এবং সেই প্রয়োগের জন্য অবশ্যই ১ম কাজ হচ্ছে আমাদের যে এনফোর্সমেন্ট এজেন্সি গুলো আছে, তাদেরকে সচেতন করা, তাদের সমস্যাগুলা জানা এবং তারা এই আইনের প্রয়োগটার চ্যালেঞ্জ গুলা জানা আসলে একটা বিষয়। আপনি যেটা বলেছেন অবশ্যই আদালতে যাওয়ার ক্ষেত্রে সকল নাগরিকেরই উন্মুক্ত আদালতে দ্বার। আ কিন্তু আমি মনে করি যে আ আ পরিবেশ অধিদপ্তর এবং আমাদের যে অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশন, বিআরটিএ তাদের এই এনফোর্সমেন্ট এর প্রক্রিয়াটা নিয়ে ভাবা উচিত। তারা কিভাবে এটাকে কার্যকর করবে এবং প্রাত্যহিকভাবে। আমাদের পরিবেশ মন্ত্রী যথেষ্ট সংবেদনশীল মানুষ এবং উনি এই বিষয়গুলোতে যথেষ্ট সচেতন এবং আমরা ইতিমধ্যে উনাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং আমরা আশা করি যে উনি এই এনফোর্সমেন্ট এর বিষয়গুলোকে আরো গুরুত্বের সাথে দেখবেন। তো একটি বিষয় যে আমরা তো শব্দ দূষণের কারণ নিয়ে আলোচনা করছি, বিভিন্ন আইনে নিয়ে আলোচনা করছি বিষয় নিয়ে। তো সেই ক্ষেত্রে শব্দ দূষণের ইমপ্যাক্টটা আসলে কতটা ভয়াবহ হিসেবে জনস্বাস্থ্যের উপরে পড়ছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমি একটা খুব সাধারণ নাগরিক। আমি দেখি যে, এই যে উচ্চ শব্দের হর্ন ১ম বিষয়টা হচ্ছে প্রচন্ড আপনার মেজাজ খিটখিটে হয়। একটা আ এক ধরনের নিজেদের মধ্যে এক ধরনের আ আ ক্ষোভের সৃষ্টি করে বা মানুষের মধ্যে উগ্রতার সৃষ্টি করে। অনিদ্রা আছে। ডাক্তাররা এখন বলছে এটার কারণে হৃদরোগ, স্ট্রোকও হতে পারে। উচ্চ রক্তচাপের জন্য বলছে।
কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যারা বাইরে থেকে ফিরি, কাজ করি, আমরা নিজেদের মধ্যে এক ধরনের অস্থিরতা অনুভব করি। বা আমরা যখন জ্যামে বসে থাকি নিজেদের মধ্যে একটা অস্থিরতা অনুভব করি যারা করি। আমার কাছে মনে হয় যে এটা একটা বড় সমস্যা। বাচ্চাদের মধ্যে প্রচুর সমস্যা হচ্ছে, অমনোযোগিতা বাড়ছে, মেজাজ খিটখিটে হচ্ছে। আ এইগুলো আপনার খুবই কমন সমস্যা। কিন্তু আমরা এই সমস্যাগুলো এবং বঙ্গবন্ধু বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন থেকে গবেষণা করেছে এবং এই সমস্যাগুলো তুলে ধরছে। স্বাস্থ্যের অবশ্যই সমস্যা আছে এবং আমার কাছে মনে হয় যে এটার বড় একটা সমস্যা হচ্ছে আমরা সবাই কানে কম শুনছি। উচ্চ শব্দের কারণে একটা বড় সমস্যা। একটা গবেষণা হয়েছিল ট্রাফিক পুলিশ এবং যারা নিয়মিত রাস্তায় চলাচল করে তাদের শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই সমস্যাগুলো আমরা সবাই কম বেশি সবাই ভুগছি। জি, অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। আশা করি সামনে আপনার সাথে আবারও কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, দর্শক, অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে অবশ্যই বলবো, নিজের সুস্থতার কথা বিবেচনা করে শব্দ দূষণ নিয়ন্ত্রণে যার যার জায়গা থেকে সবাইকে সচেতন হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।